বান্ধবী চাচার সাথে আমার বিয়ে হয়ে গেল। মানুষ শুনলে কি বলবে? সবকিছু এক মুহূর্তে উলটপালট হয়ে গেল। নিজেকে বান্ধবী চাচার সঙ্গে আমার বিয়ে হয়েছে। কলেজে আমি মুখ দেখাবো কিভাবে? এগুলো ভাবতে ভাবতেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল তরির। এই তো কবুল বলার সঙ্গে সঙ্গেই বর কোথায় যেন হাওয়া হয়ে গেল, তার খবর নেই। 1 ঘন্টা ধরে বসে আছি, তাকে কখনো দেখিনি। সে ইতালিতে থাকে। যখন আমি গেট দিয়ে প্রবেশ করি, দেখি বর স্টেজে বসে আছে। দেখো পুরো শক খেয়েছিলাম। জান্নাতের চাচা, এটা ভাবতে অবাক লেগেছিল। তারা এখন বসে আছে শহরের সুনামধন্য এক কমিউনিটি সেন্টারে। এসেছিল বিয়ে খেতে, কিন্তু নিজেই এখন বউ। মাথায় নিচু করে বসে আছে তরি। পরনে স্পল একটা শাড়ি, যেমন দাওয়াত খেতে গিয়ে মানুষ যেরকম পরে। মাথায় হিজাব। তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। তবে ভুল হবে যদি বলি কেউ নেই, বান্ধবীটা আছে। জান্নাতি তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, সবকিছু মেনে নিতে বলছে। সে সৎ মায়ের সংসারে থাকে, সেখানে যে কি জ্বালা বাবা থেকেও নেই। সৎ মা যা বলে তাই হয়। একটা খারাপ কিছু হলো, মানুষ বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। কিন্তু আমার মতো অভাগীর সঙ্গে কি কখনো ভালো হয়? বেকুবের মতো চোখ দিয়ে পানি পড়ছিল, অথচ এই চোখের পানি তো কত বছর আগেই শুকিয়েছিল। আজ আবার কেন জেগে উঠল? ভাবতেই ঠোঁটের কোণে ভেসে উঠল তাচ্ছিল্যের হাসি। দাওয়াতি অতিথিরাও অবাক, বিয়ে খেতে এসে এমন বদল। যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়েছে। ছেলেটা আজকে বিয়ে করবে। জিদের কাছে হার মেনে পরিবারের সবাই তরিকে রাজি করালো। সৎ মা তো বরাবরই লোভী। বড়লোক বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে অনেক লাভ। এক কথায় রাজি। কেমন করে মেয়েকে রাজি করালো কেউ বুঝলো না। এই তরি ওঠ, এখন আমাদের যেতে হবে। এখান থেকে যেতে আধা ঘন্টা লাগবে। দাদিমা অনেক ঝামেলা করছে, এখনই বের হতে হবে। মাথা তুলে তরি তাকালো বান্ধবী জান্নাতের দিকে। জান্নাত আতঙ্কে চোখে তাকালো। তরির চোখ যেন লাল টুকটুকে, মনে হয় টোকা দিলে রক্ত ঝরবে। আচ্ছা, মেয়েটা কি কাঁদছে? কেন জানি একবার কান্না করলো, চোখের পানি গড়ালো, কিন্তু আর নয়। জানিস জান্নাত, আমি অভাগী, সবখানে ঝামেলা। ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। শোন তরি, জীবনে ওঠানামা থাকবেই, আর আমার চাচু অনেক ভালো মানুষ। তুই খুব ভালো থাকবি। দাদিমা একটু ঝামেলা করবে, কিন্তু তার কারণ আছে, পরে সব শুনবি। পিছন থেকে জান্নাতের বাবার গলার স্বর ভেসে এলো, জান্নাত তাড়াতাড়ি আয়, অনেক রাত হলো, দেরি হচ্ছে। তরিকে সঙ্গে নিয়ে আয় বলে তিনি সামনে এগিয়ে গেলেন। জান্নাত তরির হাত ধরে হাঁটতে লাগলো। পিছন থেকে শোনা গেল কয়েকজন মহিলার ফিসফিসানি, জামাই ছাড়া বউ কিভাবে শ্বশুরবাড়ি যাচ্ছে। দেখো, আমার তো মনে হয় ছেলে মেয়েটাকে পছন্দ করেনি। ছেলে এত সুন্দর, আকাশের চাঁদ, আর কোথায় কি। মেয়ের হয়তো অনেক লোভী আছে, না হলে স্বামী ছাড়া শ্বশুরবাড়ি যায় কেমন করে। সব কথা কানে এলো। জান্নাত ফিরে এসে মহিলাদেরকে সামনে দাঁড়িয়ে বলল, তোমাদের বিয়েতে দাওয়াত দিয়েছি, খেয়েছেন, এখন গিফট দিয়ে চলে যাও। তোমাদের আর দরকার নেই। গ্রামে সিসি ক্যামেরা, এখন শহরে আছে। মহিলারা থমকে গেল। তারা কি গিফট দেবে না? এই মেয়েটা কেমন কথা বলল। জান্নাত তরির হাত ধরে গেটের সামনে এলো। ওখানে বাবা মা টেবিলে বসে হাসাহাসি করছে, অথচ মেয়ের বিদায়ের সময় বাবা মা অনেক কাঁদেন। এখানে কিছুই হলো না। তরির অবাক চোখে তাকালো বাবার দিকে। মনে হলো সে মরে গেলেও বাপের চোখে পানি আসবে না। কত বিয়ে সে দেখেছে, মেয়ে বিদায়ের সময় বাবা মা কান্না করে, মেয়ে কান্না করে। আর আমার বাবা আসর জমাইছে। চোখাচোখি হলো। বাবা উঠে এসে শুধু বলল, কিছু লাগবে? তুই অবাক হলো, এই কেমন কথা। ইচ্ছা করছিল বলতে, আব্বু আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে রেখে যাচ্ছি, অথচ তুমি আমায় ভালোবাসো না। কিন্তু বলা হলো না। পেছন থেকে সৎ মা এসে বলল, কিরে তাড়াতাড়ি যা, দেরি হচ্ছে, সবাই বসে আছে তোদের জন্য। জান্নাত হাত ধরে গাড়িতে বসালো। তুই যাদের জন্য কষ্ট পাস তারা তোর জন্য কষ্ট পায় না, এটা তোকে কতবার বলেছি। তরি জানালার বাইরে তাকিয়ে রইল। জান্নাত তুই ভিতরে আয়,
সে ওখানেই থাকুক দরজার বাইরে। কি হলো, আসো দাদিমা। ও কিভাবে বাইরে থাকবে? তার বউ, সে বুঝবে। বাবা, তুমি চাচুর কাছে ফোন দাও, আসতে বলো দ্রুত। দিচ্ছে। মা, তুমি এটা বেশি করছো, আসতে দাও। বিয়ে বাড়ি, বাড়িতে লোকজন আছে, সবাই খারাপ ভাববে। খারাপ চা হওয়া হয়ে গেছে, এখানে ভালো কিছুই নেই। ভাবুক। নাজমা, তুমি বেশি করছো, ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনা করব। মা, তুমি ভিতরে আসো, ওই মেয়ে এ ঘরে ঢুকলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। নাজমা উচ্চস্বরে বললেন তার স্বামী সাইফুল চৌধুরী। তরির ঠোঁটে সেই চিরচেনা তাচ্ছিল্যের হাসি। যে নিজের বাড়িতে অবহেলায় বড় হয়েছে, সেখানে অন্যের বাড়িতে সম্মান পাওয়াটা বিলাসিতা। মাথা নিচু করে আঁচলের কোনা ধরে দাঁড়িয়ে আছে সে। তোমার ছেলে দেশে আসার আজ 5 দিন, এর মধ্যে যা ইচ্ছা তা করেছে। কোনো মেয়ে দেখে বলল 72 ঘন্টার মধ্যে বিয়ে করবে। এখন সে মেয়ে কোথায়? অন্য মেয়ে বিয়ে করে নিয়ে এলো। ওই মেয়ে যে নেই, আমাকে একবার বলার প্রয়োজনও মনে করলো না। কি হয়েছে এখানে? সাফায়ান চৌধুরী জয়, ফর্সা গায়ের রং যেন সকালের প্রথম আলোয় মাথা চাঁদের মতো উজ্জ্বল। গায়ে মানানসই ফিটিং কোট, বুক চওড়া ভরাট কাঁধে পোশাকটা তাকে আরো রাজকীয় করে তুলেছে। বা হাতে ঝকঝকে ডিস্ক ওয়াচ, আলো পড়লে ঝিল্লিক দিয়ে ওঠে। অন্য হাতটা অবলিয়ন পকেটে রাখা, আত্মবিশ্বাসী পুরুষের ভঙ্গিমা। চুলগুলো যত্ন করে সেট করা ঝকঝকে কালো রঙে, কপালে ওপর পড়ে আছে সামান্য অংশ, যা তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। চোখ তীক্ষ্ণ দৃষ্টি, কিন্তু ভেতরে লুকে আছে এক ধরনের গভীরতা। দাঁড়ালে চারপাশ স্থির হয়ে যায়, সবাই তাকিয়ে থাকে কেবল তার দিকেই। লম্বায় প্রায় 6 ফুট 3 ইঞ্চি, উঁচু গড়ন। হাঁটার সময় পদক্ষেপে দৃঢ়তা আর কর্তব্য ফুটে ওঠে। তাকে দেখে মনে হয় সুদর্শন, সুশৃঙ্খল আর মার্জিত পুরুষের নিখুঁত প্রতিচ্ছবি। তার বরের বেঁচে থাকার কথা ছিল, কিন্তু না, সেটা কোট প্যান্ট পরেছে। তুই এসেছিস, তোর মা তোর বউকে ভিতরে আসতে দিচ্ছে না। আর কি হচ্ছে, তুই 72 ঘন্টার মধ্যে বিয়ে করেছিস, তারও কৈফিয়ত চাইছি। আচ্ছা, সে প্রশ্নের উত্তর পরে দেব। জান্নাত, তুমি ওকে উপরে নিয়ে যাও। ঠিক আছে চাচু। আরে দাঁড়া, দুইজনকে একটু মিষ্টি মুখ করে ঘরে তুলি, বললেন জয়ের চাচি। ঠিক আছে চাচি, দ্রুত যা করার করো। রুনা বেগম মিষ্টি পানি মুখে দিয়ে একটা চেন গলায় পরিয়ে বরণ করে ঘরে তুললেন। নাজমা চৌধুরী মুখ দিয়ে কোনো শব্দ করলেন না, ছেলের সামনে কিছু বলতেও পারলেন না। তরিকে ভেতরে গিয়ে গিয়ে ডাইনিং রুমে সোফায় বসে রুমা বেগম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? নওরিন ইসলাম তরি। মাশাআল্লাহ। তোমরা কয় ভাই বোন? 1 ভাই 1 বোন। আমি বড় ভাই, ছোট ভাই ছোট। জয় বলল। চাচি, পরে কথা হবে। জান্নাত, ওকে রুমে নিয়ে যাও। জান্নাত তরিকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো নিজের রুমে। তা আম্মু, কি যেন জানতে চাইছিলেন, বলেন। আমি বলছি। সাইফুল চৌধুরী বললেন, তোর 72 ঘন্টার মধ্যে বিয়ে করার কারণটা জানতে চাই। আমার বউ লাগবে 72 ঘন্টার মধ্যে, এই জন্য বিয়ে করেছি। আর কিছু শুনতে চাইলে বলুন, আমি রাজি আছি বলতে। এখানে ছোট বড় সবাই আছে, মুখটা একটু সামলে কথা বলো। সাইফুল চৌধুরী, আমি তো এখনো মুখ খুলিনি, আপনি সামলানোর কথা বলছেন কেন? ঠোঁটে তার বাঁকা হাসি। তোমরা সবাই যে যার মতো খাবার খেয়ে সবার রুমে যাও। নাজমা চৌধুরী, ভাবি, আমি সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ খাবে না, সবাই বাইরে খেয়ে এসেছে, শুধু তুমি আছো। তুমি আসো। রুনা বেগম, খাবো না, আমি রুমে গেলাম। এই ঠোঁট কাটা ছেলের সামনে থাকবে না, নিচু স্বরে বললেন তিনি। জয়ের দিকে একবার তাকিয়ে মহিলা সব সময় তার অভিজাত্য ধরে রাখার চেষ্টা করেন। আম্মু, আম্মু, আর কিছু শুনে যাও, আমি বলবো। তোমার প্রশ্ন শেষ হয়নি, তুমি তো কিছু জিজ্ঞেস করনি এখনো। আম্মু প্লিজ শুনে যাও। এবার একটু শব্দ করে হাসলো। বাবা, তুমি কিছু বলবে? না হলে আমি যাই, আমার আবার রাতে কাজ আছে। নতুন বিয়ে করেছি না, আমি কিছু বলবো না, তুমি যাও রুমে, কালকে তোমার সাথে বোঝাপড়া হবে, বলে সাইফুল চৌধুরী চলে গেলেন রুমে। তার দিকে তাকিয়ে জয় ঠোঁট কামড়ে নিজের হাসি চেপে রেখে নিজের রুমে চলে গেল। জান্নাত ফ্রেশ হয়ে এসে তরিকে পাঠালো ফ্রেশ হতে, নিজের জামা দিল যাতে গোসল করে আসে।
তরি তার কথা মতো ওয়াশরুমে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে বিড়বিড় করে বলে, মা তুমি কেন আমাকে তোমার সাথে নিয়ে গেলে না? জানো মা, ওই পৃথিবীটা অনেক নিষ্ঠুর, আর একটু ভালো থাকতে চাই মা। তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাতে চাই। কত রাত গেল মা, আমার চোখ ভরে ঘুমাতে পারলাম না। কেউ আমাকে ভালোবাসে না, আমি বুঝতে পারছি মা। সামনে আমার ভয়ঙ্কর দিন আসছে। আমার শখের বয়সে আমি কারো বোঝা হয়ে যাচ্ছি বলতে বলতে হু করে কেঁদে উঠল তরি। জান্নাত আসবে। জান্নাত দরজার কাছে গিয়ে দেখে জয় দাঁড়িয়ে আছে। চাচ্ছু তুমি? চলবে। ধন্যবাদ সবাইকে। পরে পার্ট জানতে হলে কমেন্টে বলে যাবেন।